স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিল জুলাই আন্দোলনে আহতরা, সুচিকিৎসা না পেয়ে ক্ষোভ। জুলাই বিপ্লবের ১০০ দিন, দ্রুত নির্বাচনের তাগিদ, পলাতক হাসিনাকে Z+ নিরাপত্তা দিচ্ছে ভারত। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের, বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে সতর্ক অবস্থান। বাজারে বিশৃঙ্খলার কারণে কমছে না পণ্যের দাম, বললেন অর্থ উপদেষ্টা। টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে বিএসবি ক্যামরিয়ান, শিক্ষার্থীদের ৪০০ কোটি টাকা লোপাট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতাল নিটোরে এই ঘটনাটি ঘটে। সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং আহতদের জন্য বরাদ্দ অর্থ না পাওয়ার অভিযোগ আহত শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন দীপু শিকদার। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ির উপর দাঁড়িয়ে এভাবেই বিক্ষোভ করেন আহত শিক্ষার্থীরা। এক পর্যায়ে গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আহত এক শিক্ষার্থী গাড়ির নিচে আটকে যান। পরে গাড়ি তুলে তাকে বের করা হয়। বুধবার সকাল 11:30টার দিকে জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিটোরে দেখতে যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কয়েকজনের সাথে কথা বলে চলে যাওয়ার সময় আহত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তোপের মুখে হাসপাতাল থেকে বেরিয়ে যান ব্রিটিশ হাই কমিশনার ও স্বাস্থ্য উপদেষ্টা। পরে শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশ সদস্যদের আটকে দেন। প্রবলেম বলতে আমরা একটা ওয়ার্ডে 48 জন রোগী, 48 জনের ভিতরে ওরা আছে মানে আইসা দেখতে মানে অনেকজনকে দেখছে, কম বেশি দেখতে মানে হাঁস 5 জন দেখা চলে গেছে। আমরা কি 5 জনগুলি খেয়েছি একটা ওয়ার্ডে? কোনো উপদেষ্টা বা কোনো সমন্বয়ক আসে, তারা তখনই আমাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা করে, এছাড়া আমাদের কোনো উন্নত মানের চিকিৎসা নেই। এখন কি সার্জারি আমার ছেলেকে দুধ দেবে কেন? ওনারা আমাদের নিয়ে কোনো মাথায় ঘামাইতে আসে না। এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা ও পুলিশ প্রোটোকলের গাড়ি হাসপাতালের বাইরে বের করে দিলে আহত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ওনাদের দাবিটাই হচ্ছে যে ওনাদের সুচিকিৎসার দাবি। ওনারা বলছেন যে ওনারা এখানে এসেছেন, কিন্তু ওনারা যে চিকিৎসা সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই চিকিৎসা সহযোগিতা অত ওনারা পাচ্ছেন না, এটা ওনারা আমাদেরকে জানিয়েছেন। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। রংপুর বিভাগ থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নিয়োগের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। উপদেষ্টা নিয়োগে বৈষম্য হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। সন্ধ্যার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে নগরীর লালবাগ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। পরে মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে রাস্তার দুই পাশেই থেমে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজটের। ৮ জেলার সাথে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। আন্দোলনকারীদের অভিযোগ, ২৪-এর আন্দোলনের মাস্টারমাইন্ড আক্তার হোসেন সহ রংপুর ও রাজশাহী থেকে কাউকে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হয়নি। বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে এই আশা আমাদের ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের মনে হচ্ছে যে এখন পর্যন্ত বৈষম্য দূর হয়নি। একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা দেওয়া হচ্ছে, অথচ রংপুর বিভাগ থেকে 1 জন মাত্র উপদেষ্টা দেওয়া হয়নি। আমাদের রংপুরে কোনো উপদেষ্টা না দিয়ে অন্যান্য সব বিভাগে উপদেষ্টা দিয়েছে। আমাদের এই রংপুরে এত বৈষম্য কেন? উত্তরবঙ্গ থেকে অন্ততপক্ষে 4 জন উপদেষ্টা পরিষদে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের নিয়োগে বৈষম্য দূর করতে সন্ধ্যার মধ্যে দাবি
দাবি মানা না হলে রংপুর রাজশাহী বিভাগে ব্লকেট শাটডাউন সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়। আমাদের রংপুর উত্তরবঙ্গে এবং রংপুরে উপদেষ্টা দেওয়া না হয় তাহলে আমরা সাধারণ ছাত্ররা এবং উত্তরবঙ্গের সাধারণ জনতা আমরা বড় ধরনের কর্মসূচি করব এবং এটা আমরা অব্যাহত রাখবো। আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আজকে সন্ধ্যার পরেই আমাদের কার্যক্রম ঘোষণা করব। আমরা বাধ্য হব রংপুর এবং রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগকে অচল করে দিতে। দুপুর 1:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিতর্কিত উপদেষ্টা নিয়োগের কারণে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ বলে মনে করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। নিত্যপণ্যের বাজারে লাগাম টানারও পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি শেষ পর্যন্ত রূপ নেয় হাসিনা সরকারের পতনের আন্দোলনে। 5ই আগস্ট আসে চূড়ান্ত বিজয়। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সরকারের 100 দিনের মূল্যায়ন সম্পর্কে রাজনীতিবিদরা বলছেন এখনও কাঙ্ক্ষিত সফলতা আসেনি। তাকে আসলে উপদেষ্টা হিসেবে নেওয়াতে বাংলাদেশের অধিকাংশ জনগণ কিন্তু ক্ষুব্ধ। আপনাকে বুঝতে হবে এদেশের অধিকাংশ মানুষ কিন্তু মুসলমান। আওয়ামী লীগের ঘরানার যত ইয়াং ছিল সবাই কিন্তু এই ফারুকী সাহেবের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। তো এই জায়গা থেকেই মূলত বিতর্ক আসছে যে তার 15 বছরের আমলনামা যাচাই বাছাই না করে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি লেখালেখি করেছেন আর এটিকে কেন্দ্র করে তাকে উপদেষ্টা বানিয়ে দিবেন, এটি কিন্তু কেউ মানতে পারেনি। যারা উপদেষ্টারা আছে তাদের প্রত্যেকের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই কিছু বিতর্কিত উপদেষ্টা তো ওখানে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে, ছাত্ররা মাঠে নেমেছে। তারপরেও আমি বলতে চাই উপদেষ্টারা যে কাজগুলো করছেন ওনাদের কাজগুলো আরও দৃশ্যমান হতে হবে। জনগণ সেটা কিন্তু জানছে না তারা কী কাজ করছে, কারণ জিনিসের দাম কমছে না। দৃশ্যমানের বিষয়টা আমরা বুঝি যে 15 বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আছে, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আছে, প্রত্যেকটা সচিবালয়ে আছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে আছে। এগুলো পরিষ্কার করা, ক্লিনজিং করা সহজ কাজ না। 100 দিনে এটা সম্ভব না, এটা আমরা বুঝি। কিন্তু 100 দিনে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি জনগণের আশা ছিল যে তারা আরও একটি সলিড একটা রোডম্যাপ নিয়ে বাংলাদেশের মানুষের কাছে হাজির হবে। গণতন্ত্র টেকসই করতে সংস্কার প্রয়োজন, তবে দ্রুত নির্বাচনের গুরুত্ব তাদের। সময়ে নিয়েও আমাদের কোনো কথা হয়নি। আমরা মনে করি যে এই সংস্কারগুলো সব সংস্কার ওনাদের পক্ষে করা সম্ভব না, আমরা সেটা বুঝি। যতটুক মিনিমাম সংস্কার করে একটু সুষ্ঠু ভোটের আয়োজন করা যায় সেটার জন্য আমি মনে করি যে আগামী বছরের মধ্যেই এই নির্বাচন হওয়া সম্ভব। যে এই সরকারকে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে, কিন্তু আপনি আওয়ামী লীগের পুনর্বাসন একদিকে করবেন, অন্যদিকে আপনি রাষ্ট্র সংস্কারের গল্প শোনাবেন, এটি কখনোই বিশ্বাসযোগ্য নয়। এখন হয়তো এই সরকার একটি রূপরেখা দিয়ে যাবে, এখন হয়তো সকল দলের সাইন নিবে, একটি মেমোরান্ডাম হবে, সেখানে উল্লেখ করা থাকবে যে এই প্রতিষ্ঠানগুলোর এইভাবে সংস্কার করতে হবে, সেখানে সকল দল সাইন করতে বাধ্য থাকবে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে আসলে মূল কাজটা করতে হবে। সরকারের মধ্যে এখনো ফেসিবাদের দোসর রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। সেইটা যদি আমাদের রুখতে হয় তাহলে সকল রাজনৈতিক দলের সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন থাকতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি। ভারতে তার অবস্থানের 100 দিনের মাথায় উঠেছে নানা প্রশ্ন। শেখ হাসিনাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার কারণই বা কী? তবে রাজনীতির মাঠে খুব শিগগিরই ফেরা হচ্ছে না, দিল্লিতে তার অবস্থান এমনই আভাস দিচ্ছে। আফসানা নীলার রিপোর্ট। সরকারি পদমর্যাদা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে Z++ সর্বোচ্চ। বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা Z++ নিরাপত্তা নিয়ে ভারতে অবস্থান করছেন।
দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ এবং ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে শেখ হাসিনার প্রায় রোজই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল দেখা, খবরের কাগজ পড়া বা ইন্টারনেটও ব্যবহার করছেন। গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা হয়তো ভাবছেন তার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিংবা শেখ হাসিনা স্বয়ং এমনটি ভাবছে না বলেই ধারণা। রাজনীতির মাঠে এবার বড় ধাক্কা খাওয়া হাসিনা নিশ্চয়ই উপযুক্ত সুযোগ কাজে লাগাবেন। তবে ১০০ দিনের মাথায় এখনও বড় পদক্ষেপ নেওয়ার ভাবনা নেই তার। প্রায় অর্ধ শতাব্দী আগে শেখ মুজিবুর রহমান নিহত হবার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন, পরিবার নিয়ে শেখ হাসিনা ইনার রিং রোডের একটি ৪ তলা বাড়িতে ওঠেন। তখন এই বাড়িটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা হিসেবে ব্যবহার হলেও হাত বদল হয়ে ভবনটি এখন শহরের ছিমছাম ৪ তারা হোটেল ডিপ্লোমেট রেসিডেন্সি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছেন। ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা, এটা মানা হচ্ছে। তার মুভমেন্টস বা ভিজিটস পুরোপুরি বন্ধ না হলেও সীমিত আছে। শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। এদিকে ৩ মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। ভারত যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক সূত্র স্বীকার করেছেন এগুলো শেখ হাসিনার কণ্ঠস্বর। এআই দিয়ে বানানো হয়েছে নাকি শেখ হাসিনার নিজের গলায় তা কেউ নিশ্চিত না হলেও বলা হয়েছে পরিচিত জনদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই, সেই আলাপ ফাঁস হতেই পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনা সদর। এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বাহিনীর এই অবস্থান তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সেনানিবাসের বনানী রেল ক্রসিং সংলগ্ন স্টাফ রোডের মেসে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর দফতর। সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত রয়েছে বলে জানানো হয় এ সময়। সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে, সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন বলেও জানান তিনি। এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে, যে কোনো ধরনের পরিস্থিতিতেই যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার। শিল্প খাতের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত 600-রও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল। অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন। তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন, হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। সেনাবাহিনী ও পুলিশের সম্পর্ক নিয়েও কথা বলেন কর্নেল ইন্তেখাব। পুলিশ বাহিনীর সাথে আমাদের সার্বিকভাবে কাজের সম্পর্ক খুবই ভালো। বিশেষ করে এই 5ই আগস্টের পরবর্তীতে যখন পুলিশ বাহিনী তাদের শুরুতে অনেক সমস্যায় ছিলেন, আমরা চেষ্টা করছি এখনও তাদেরকে পুনরায় কার্যক্ষম করার। সংবাদ সম্মেলনে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিও উঠে আসে। এ পর্যন্ত সেনাবাহিনী মোট 6000-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় 2 লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সব সংস্কারে সরকারের হাত দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি বিতর্কিত ব্যক্তিদের নিয়ে নিয়োগে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে বিতর্কিতরা প্রশাসনে যাবে আর আওয়ামীরা মন্ত্রণালয় পরিচালনা করবে তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমের সহায়তায় ওমর ফাহিমের রিপোর্ট। সকালে ঠাকুরগাঁওয়ে বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সব সংস্কারে হাত না দিয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে এই সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য যত সংস্কার দরকার সেটা করা প্রয়োজন বলে আমরা মনে করি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা শত্রু বাংলাদেশের, যারা গণতন্ত্রের শত্রু, তারা যেন আবার কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে
প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনারা ব্যর্থ করেন। এদিকে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত চক্ষু সেবাদান কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা অসৎ উদ্দেশ্য নিয়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি করেছে। 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম, আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের পরিচিতি সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিতরা প্রশাসন ও মন্ত্রণালয় পরিচালনা করবে তা মেনে নেওয়া যায় না। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। তিনি সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন। বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন। আগের সরকারের নৈরাজ্যের কারণে নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতা, তাদের অনেকগুলো বকেয়া এখনও পরিশোধ করতে হচ্ছে। তবে দ্রব্যমূল্যের দাম কমে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে জেরবার সাধারণ মানুষ, যদিও লাগাম টানতে চেষ্টা চলছে সরকারের বিভিন্ন মহলের। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, এলএনজি, সার, গম আমদানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে কাজ চলছে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। জিনিসপত্রের প্রভাবের সাথে এটা ডেফিনেটলি ভবিষ্যতের প্রভাবের একটু সময় লাগবে। সারের যে আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব। জানুয়ারির প্রথম সপ্তাহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যেন বই হাতে পায়, সেজন্য সব ব্যবস্থা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ষষ্ঠম এবং সপ্তম শ্রেণী আবার ইফতাদিয়া মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের টেক্সট বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকে চেষ্টা ওরা যত বই ওরা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী ওরা বইগুলি পাবে। আগের সরকারের প্রকল্পগুলোর বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে 3 ধারণা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তিনি বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা। জলবিদ্যুৎ ভাগ করে নিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বানও জানান ডক্টর ইউনূস। আদিত্য মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জলবায়ু বিষয়ক প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে উদ্বোধনী আয়োজনে 3 মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা সমস্যা ও সমাধান দুই তুলে ধরেন। বেঁচে থাকার জন্য পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ করে তিনি পাল্টা জীবন সংস্কৃতি গড়ে তোলার পরামর্শ দেন। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. আত্মরক্ষাত্মক শক্তিবর্ধক নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুবশক্তিকে কাজে লাগানোর তাগাদা দেন তিনি। Education of creating job seekers will be replaced by entrepreneurship-focused education. Safety of environment needs a new lifestyle. That lifestyle would not be imposed. It will be a choice. Young people will love that lifestyle as a matter of choice. জলবায়ু সংকট তীব্রতর হওয়ায় মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে থাকার পরেও মানুষ আত্মবিধ্বংসী প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা ও গুণগত জীবন যাপনের বিকল্প নেই বলে মত দেন। We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption.
শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে আগামীর পৃথিবী তরুণরাই গড়বে বলেও আশাবাদ জানান তিনি। I hope you'll join me in this dream. আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষাকে ব্যবসায় পরিণত করে নানা প্রলোভন দিয়ে 1000 শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন 400 কোটি টাকা। প্রতি বছর টার্গেট থাকে এভাবেই 1000 কোটি টাকা লোপাটের। বলছি বিএসবি ক্যামব্রিয়ান গ্লোবাল নেটওয়ার্কের MK বাশারের কথা। ভুক্তভোগীরা বলছেন উচ্চ শিক্ষার্থে 15টি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতির ফাঁদ পেতে সর্বশান্ত করা হয়েছে তাদের। বিএসবি ক্যামব্রিয়ানের শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির জনাকীর্ণ সাগররুনি মিলনায়তন। এখানেই বিএসবি ক্যামব্রিয়ান গ্লোবাল নেটওয়ার্কের লায়ন MK বাশারের প্রতারণার ফিরিস্তি তুলে ধরা হয়। এমনও ভুক্তভোগী আছে যারা নাকি বিগত 4 থেকে 5 বছর ধরে ঘুরতেছে, পাওনা টাকা ফেরত পেতেছে না। কিভাবে হাজারো তরুণকে বিদেশে ডিগ্রি অর্জনের ধোঁকা দিয়ে আত্মসাৎ করা হয়েছে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে দেওয়া হয়েছে, তারই বিবরণ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন যদি ওই টাকাগুলো আমরা ফেরত না পাই, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে। 2 বছর পর্যন্ত তারা অনেকে ব্রেক স্টাডি হয়ে গেছে, তারপরে তারা লেখাপড়া করতে পারতেছে না। যখন কোনো স্টুডেন্ট বিদেশে ভর্তি হবে, তাদের ভিসা প্রসেস করতে হবে, যাবতীয় বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কেবল 11 মাসেই প্রতারিত করা হাজারেরও অধিক শিক্ষার্থীর প্রতিজনের 20 লাখ থেকে শুরু করে 60 লাখ টাকা পর্যন্ত মোট 400 কোটি টাকা নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কাউন্সিলররা। সর্বমোট আমার 54,53,780 টাকা ওনাদের কাছে। এই টাকাগুলা আমি ফেরত পাবো কিনা তাও আমি বুঝতে পারতেছি না। কানাডা, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, আমেরিকার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে লায়ন MK বাশারের কোনো সম্পৃক্ততা না থাকলেও সেই সব দেশের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিও নিয়েছে ক্যামব্রিয়ান। ওরা বলে যে টিউশন ফিটা আমরা যেহেতু সেনায়া কলেজে এজেন্ট, আমাদের মাধ্যমে টিউশন ফিটা পে করেন। আমি ওদের মাধ্যমে টিউশন ফি পে করি, আমরা ভিসা রিজেক্ট হওয়ার পরে আমি রিফান্ড অ্যাপ্লাই করি, কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো ধরনের রেসপন্স ওদের কাছ থেকে পাই নাই। অথচ বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইলে নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে চালানো হয়েছে হামলা। লায়ন MK বাশারের ন্যাশনাল আইডির বিপরীতে 176টি সিম দিয়ে চালানো হয় নানান হুমকি ধমকিও। টাকা আপনারা জমা দিয়েছেন বিএসবিতে। বিএসবি আমার একক প্রতিষ্ঠান, সোল প্রোপ্রাইটারশিপ। আমাকে যারা সহযোগিতা করছে, আমার সাপোর্টিং কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদেরকে যদি আপনারা হ্যারাসমেন্ট করেন, আদৌ আপনারা এই টাকা উঠাই দিতে পারবেন কিনা সেটা কি নিশ্চিত? টাকা হারানো নিঃস্ব অসহায় শিক্ষার্থীদের অভিযোগ, লায়ন বাশার ও তার স্ত্রী পুত্র কাউন্সিলর হিমেল সেজুতি সহ কোনো কর্মকর্তাই আর ফোন রিসিভ করেন না। পাওনা উদ্ধারে সভা, সেমিনার, মানববন্ধনে ক্যামব্রিয়ানের ক্যাডার ফারুকের বাহিনী মারধরও করে। এখানে আমার টাকা আছে হলো 20 লক্ষ টাকা, টিউশন ফি হিসাবে দিই 17 লক্ষ টাকা। 1 বছরের টিউশন ফি নাই, এমনকি তারা আমার কাছ থেকে ওই 1 বছরের খরচটাও নিয়ে নেয়। হয়রানি, হামলা, নির্যাতন উপেক্ষা করে টাকা ফেরত চেয়ে 14 জন বিভিন্ন থানায় মামলা করে। তবে 9 জনকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে বাশার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মিছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বিটিভির কর্মকর্তা মাহফুজা ঢাকায় ফ্ল্যাট, কানাডায় বাড়ি, 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদ। এর জন্য ফিউচার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। বিটিভিতে চাকরি করে কানাডায় বাড়ির মালিক সাবেক GM মাহফুজা আক্তার। তার বিরুদ্ধে 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মাহফুজা আক্তারের দুর্নীতি ও সন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে 13 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নিজের বক্তব্য দিতে বুধবার দুদকে হাজির হন মাহফুজা আক্তার। পরে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক নাইমুল ইসলাম। দুদক জানায়, সরকারি অর্থ আত্মসাৎ করে গ্রামের বাড়িতে 3টি বহুতল ভবন, রাজধানীর বনশ্রীতে ফ্ল্যাট আর কানাডায় বাড়ির মালিক হন মাহফুজা আক্তার। মাহফুজা আক্তার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় 8 কোটি টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতেই অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ
বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়, হয়তো আজকে ওনার বিষয় এটাই ছিল। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এড়িয়ে যান মাহফুজা আক্তার। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের পাসপোর্টধারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক ভিসি অধ্যাপক সাদেকা হালিমের 2টি পাসপোর্ট জব্দ করেছে বিমানবন্দর ইমিগ্রেশন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। নজরদারিতে থাকা সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে ডিন থাকাকালীন অন্যের গবেষণা চুরির অভিযোগে অভিযুক্ত। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম শুধু শিক্ষকতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। আওয়ামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি। ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। গত বছরের 30 নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগ পান তিনি। ছাত্র জনতার দাবির মুখে গত 12ই আগস্ট পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। সাদেকা হালিমকে আমরা দেখতে পেয়েছি তিনি 5 আগস্টের পরে কিন্তু আত্মগোপনে ছিলেন। কারণ আত্মগোপনে তিনি এই কারণে ছিলেন যে তিনি নিজেও জানতেন যে তিনি অপরাধের সাথে যুক্ত ছিলেন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বিরোধিতার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মসজিদে প্রবেশ করে পুরুষদের সঙ্গে দাঁড়িয়ে বক্তব্য দিয়েও বিতর্কিত হয়েছিলেন গবেষণা চুরির অভিযোগে অভিযুক্ত এই শিক্ষক। তবে আওয়ামী লীগ ঘরানার হওয়ায় তার গবেষণা চুরির তদন্ত বেশি দূর এগোয়নি। জীবন জুড়ে যে অপকর্মগুলো করেছে, অন্যের থিসিস চুরি করা, তারপরে হচ্ছে ফ্যাসিবাদের সাপোর্টার হওয়া, আমার মনে হয় যে এসব কাজের ফল অবশ্যই তাকে ভোগ করা উচিত। 11 নভেম্বর যুক্তরাজ্যে পালানোর সময় শাহজালাল বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাদেকা হালিমকে। 2 রকমের পাসপোর্ট পেয়েছি, একটা পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট, একটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। 2 রকম পাসপোর্ট থাকার কারণে এটা পাসপোর্ট আইনে আপত্তিকর, মানে অপরাধ। আমরা পাসপোর্ট গুলো সিজ করেছি, আইনগত বৈধতা কতটুকু আছে এটা ওনার সাথে কথা বলবো, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক যাচ্ছিলেন তিনি। তাকে যে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি এটা একটা সঠিক সিদ্ধান্ত। ওনার সাথে আরো যারা ছিল তাদের সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সাদেকা হালিম ছিলেন ভীষণ অজনপ্রিয়। 2019 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকারপন্থী প্যানেল নীল দলের প্রায় সবাই বিজয়ী হলেও সহসভাপতি পদে হেরেছিলেন তিনি। আমরা চাই ওনার বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ নেওয়া হোক। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে, এর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে বলেও পঞ্চদশ সংশোধনীর রুলের শুনানিতে তা তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। পঞ্চম দিনের মতো সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানি শুরু হয় বুধবার। তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল বিভাগে আগে রিভিউ শুনানি হবে নাকি হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর রুল শুনানি আগে হবে, সকালের শুরুতেই এমন প্রশ্নের সমাধান বলে নিজের যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল। এই সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। এদিকে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ শুনানি আগামী 17 নভেম্বর আপিল বিভাগে দিন ধার্য আছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদিরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। বিভিন্ন থানার পৃথক হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান সহ 6 জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত পৃথক হত্যা মামলায় আতিকুল ইসলামের 5 দিন, অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদীকে 3 দিন করে রিমান্ডের আদেশ দেন। এই মামলাগুলি যে সম্পৃক্ত করা হয়েছে, যা মানবাধিকারের প্রশ্ন লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন, এবং শুধু সাবেক সরকারের মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, সেই কারণেই আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হচ্ছে এবং বারবার রিমান্ড চাওয়া হচ্ছে। এছাড়া বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওনারা যে সমস্ত দেশের মুদ্রার কথা বললাম যে সেখানে ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট অনুযায়ী যে কোনো ব্যক্তি 12,000 টাকা ডলারের সমমূল্যের টাকা নিয়ে উনি বিদেশে প্রত্যাগমন করতে পারেন, আসতে পারেন, যাইতে পারেন। আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তার বিরুদ্ধে এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু সহ সাবেক এমপি সাদেক খানকে পৃথক 3 হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনো মূল্যে আগামী 15 নভেম্বর কাকরাইল মসজিদে প্রবেশ করতে চায় মাওলানা সাদপন্থীরা। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কাকরাইল মার্কাজ নিয়ে মিথ্যাচার করছেন জুবায়েরপন্থীরা। আইন অনুযায়ী কাকরাইল মার্কাজ নিজামউদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে মাওলানা সাদের ইজতেমায় উপস্থিতি নিশ্চিত করাও দাবি জানায় তারা। 15 তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে জান ও মালের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ট্রাম্প প্রশাসনে চমক, ইলন মাস্ক, বিবেক রামাস্বামী ছাড়াও একগুচ্ছ নতুন মুখ। আমার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। বর্তমান সরকার জনগণের শক্তিতে ক্ষমতায় এসেছে, কিন্তু এরপরেও তারা ইনডেমনিটি আইন করতে যাচ্ছে। রাজধানীর মোমেনবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির আয়োজনে ছাত্র জনতার বিপ্লবের 100 দিন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রশ্ন তোলেন, কেন মনে হলো তাদের নিরাপত্তা এই আইনের মাধ্যমে করতে হবে? যারা অপরাধ লুকাতে চায় তারাই ইনডেমনিটি চায়। ডক্টর মঈন খান বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, যে পথে বাধা সবচেয়ে কম সে পথেই যাওয়ার চিন্তা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্ত হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে। প্রতিরক্ষা সহ আরও বেশ কয়েকটি বিভাগেও ঘোষণা করা হয়েছে নতুন নাম। বিবৃতিতে ট্রাম্প জানান, যৌথভাবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি দক্ষতা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে ধনকুবের প্রযুক্তিবিদ ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। এর মধ্য দিয়ে বেসরকারি খাতের 2 সমর্থককে পুরস্কৃত করলেন ট্রাম্প। ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলা, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্সের মালিক। অন্যদিকে বিবেক রামাস্বামী খ্যাতনামা ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা। ডিওজি নামে ওই বিভাগ সরকারি ব্যয় কমানো, বিধিবিধানের সংস্কার ও আমলাতন্ত্র দূর করার জন্য কাজ করবে। তবে এর জন্য 2026 সালের 4 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। মাস্ক ও বিবেক ছাড়া আরও নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেক্সেথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান হিসেবে সাবেক জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জন র্যাডক্লিফ ও মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মাইক হাগবির নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এবছর বুকার পুরস্কার জিতেছেন যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের 6 মহাকাশচারীর কাটানো একটি দিন নিয়ে লেখা উপন্যাস অরবিটালের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 2019 সালের পর প্রথম নারী হিসেবে সামান্থা বুকার জিতেছেন। 136 পৃষ্ঠার বইটি তিনি করোনা ভাইরাসের লকডাউন চলাকালে লেখেন, যা বুকার জয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এছাড়া মহাকাশ নিয়ে লেখা প্রথম বুকার বিজয়ী বই এটি।
পৃথিবীর বাইরে মানুষের জীবন ফুটিয়ে তোলার পাশাপাশি মহাকাশ থেকে দেখা পৃথিবীর সৌন্দর্যে যে বর্ণনা সামান্থা দিয়েছেন তা পাঠকদের মনে ব্যাপক সাড়া ফেলে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিল জুলাই আন্দোলনে আহতরা, সুচিকিৎসা না পেয়ে ক্ষোভ। জুলাই বিপ্লবের 100 দিন, দ্রুত নির্বাচনের তাগিদ, পলাতক হাসিনাকে Z+ নিরাপত্তা দিচ্ছে ভারত। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের, বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে সতর্ক অবস্থান। বাজারে বিশৃঙ্খলার কারণে কমছে না পণ্যের দাম, বললেন অর্থ উপদেষ্টা। টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে বিএসবি ক্যামব্রিয়ান, শিক্ষার্থীদের 400 কোটি টাকা লোপাট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সাথেই থাকুন।